হ্যালো বন্ধুরা, আমি অনন্ত। তোমরা দেখছো আমার চ্যানেল স্টাডি উইথ অনন্ত। গতদিন ম্যাথের ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে ম্যাথে টোটাল 30টা চ্যাপ্টার করাবো এবং সেটা আমি লিখেও দিয়েছিলাম। যারা ইন্ট্রোডাকশন ক্লাসটা দেখোনি তারা একবার দেখে নিতে পারো। তো ওখানে প্রথম চ্যাপ্টার ছিল নাম্বার সিস্টেম। আমরা যদি দেখি যে ম্যাথে যে 30টা চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে সবথেকে বড় চ্যাপ্টার বলা যেতে পারে নাম্বার সিস্টেমকে। নাম্বার সিস্টেম চ্যাপ্টারে বিভিন্ন ধরনের ম্যাথ আছে। তো এত টাইপসের ম্যাথ আছে, সেগুলোকে মনে রাখার জন্য আমি নাম্বার সিস্টেমকে টোটাল 10টা ভাগে ভাগ করে নিয়েছি এবং এই 10টা ভাগ ধরে যে অঙ্কগুলো হয়, ডিফারেন্ট টাইপসের অঙ্ক, সেগুলো আমি করাবো। অর্থাৎ আমরা যে বিভিন্ন টাইপের অঙ্কগুলোকে এই 10টা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, এই 10টা ভাগে ভাগ নিলে কি সুবিধা হবে আমাদের, যে অঙ্কগুলোকে অন্ততপক্ষে কোনটা কোন ধরনের অঙ্ক সহজে আমরা মনে রাখতে পারবো। মানে টাইপস ধরে অঙ্কগুলো করার এটাই কিন্তু প্রধান কারণ, যে বিভিন্ন ধরনের যে অঙ্ক, কোনটা কোন টাইপের অঙ্ক, এটা মাথায় রাখার জন্য এইভাবে অঙ্কগুলো আমরা শিখব। ঠিক আছে, তো 10টা টাইপসের অঙ্ক আমি ভেঙে নিয়েছি। এই 10টা টাইপস কী আমি একটু বলে দিই, তোমরা নোট করে নাও। তারপর প্রতিটা টাইপ ধরে ধরে আমি অঙ্কগুলো বা সেই সম্পর্কে যে বেসিক যে কনসেপ্ট বা জেনারেল কনসেপ্ট, সেগুলো সম্পর্কে আমি বলবো। তো প্রথমেই দেখো, ডিফারেন্ট টাইপস অফ নাম্বার। এখানে আমরা বিভিন্ন ধরনের নাম্বারগুলো সম্পর্কে বলবো। বিভিন্ন ধরনের নাম্বার কোনগুলো, যেমন ডিজিট কি, ইন্টিজার বা পূর্ণ সংখ্যা কি, হোল নাম্বার মানে অখণ্ড সংখ্যা, ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা, রিয়েল নাম্বার, হ্যাঁ, তারপরে এই ধরনের সংখ্যাগুলো আমরা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। ঠিক আছে, তারপরে আমরা যে বিভিন্ন ধরনের আরও কিছু স্পেশাল এরপরে দিয়েছি, দেখো সাম স্পেশাল নাম্বার। এখানে আমরা কিছু বিশেষ সংখ্যা সম্পর্কে পড়বো। কাফ রেখা সংখ্যা বলে একটা ধারণা আছে জিনিসগুলো। নেক্সট হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু, মানে হচ্ছে স্বকীয় মান এবং স্থানীয় মান। ঠিক আছে, নেক্সট অ্যাডিশন রিলেটেড, অর্থাৎ যোগ সম্পর্কিত আমরা অনেকগুলো পাবো, যেগুলো নাম্বার সিস্টেমে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে থাকে। তোমরা বইগুলো, যে কোনো কম্পিটিটিভ বই যদি কারো থাকে বা কারো কাছে নিয়ে তোমরা একবার দেখতে পারো। এখন পিডিএফ পাওয়া যায়, সহজেই তোমরা কোনো পিডিএফ থেকে দেখবে অঙ্কগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রথমে হয়তো একটা যোগের অঙ্ক, তারপর দেখবে সব বিভিন্ন টাইপের অঙ্ক দেওয়া, শেষে আবার একটা যোগের অঙ্ক। মানে একদম একটা ব্যাপারটা মানে কোনো গুছিয়ে থাকে না, এটা হচ্ছে সমস্যা কম্পিটিটিভ পরীক্ষাতে। বা গুছিয়ে থাকলেও আমাদের হয়তো অনেক সময় মানে ব্যাপারগুলো বুঝতে পারি না, মানে কোনটার সঙ্গে কোনটা রিলেটেড কীভাবে, সেই কারণে আমি এইগুলো ভাগগুলো করে নিয়েছি। ঠিক আছে, নেক্সট হচ্ছে সাবস্ট্রাকশন রিলেটেড, নেক্সট মাল্টিপ্লিকেশন রিলেটেড, নেক্সট হচ্ছে ডিভিশন রিলেটেড। এগুলো তোমরা জানো, বাংলাগুলো আলাদা বলছি না। যোগ সম্পর্কিত, সাবস্ট্রাকশন মানে বিয়োগ সম্পর্কিত, মাল্টিপ্লিকেশন মানে গুণ সম্পর্কিত, ডিভিশন মানে ভাগ সম্পর্কিত। এই ভাগ সম্পর্কিত আমরা অনেক ধরনের অঙ্ক পাবো, যেমন ভাগ শেষ বের করা, রিমাইন্ডার বের করে দেওয়া অঙ্ক, কিংবা ডিভাইজিবিলিটির অঙ্ক। ঠিক আছে, ভাগ সংক্রান্ত অঙ্কটা একটু বড় হবে, এটা আমরা অনেক ধরনের অঙ্ক পাবো। নেক্সট হচ্ছে ক্যালকুলেশন ইউনিট ডিজিট। অনেকগুলো অঙ্ক বলে দেবে, বা সেগুলো স্কোয়ার বা সেগুলো ইনটু দিয়ে দেওয়া থাকবে, দিয়ে তোমাকে বের করতে হবে ইউনিট ডিজিট ম্যাথ। সেই জন্য আমি এটা বের করেছি, লিখেছি ক্যালকুলেট ইউনিট ডিজিট, অর্থাৎ একক অঙ্ক বের করা। নেক্সট হচ্ছে প্রবলেম অন নাম্বারস। প্রবলেম অন নাম্বারস, এটার হয়তো বাংলা সংখ্যার সমস্যা ঠিক হয় না, কিন্তু একটা বাংলা করার জন্য আমি লিখেছি প্রবলেম অন নাম্বারস। মানে হচ্ছে এই যে আমরা বিভিন্ন সংখ্যাগুলো পড়লাম, সেই সংখ্যাগুলোর উপর অঙ্ক দেবে। সেই অঙ্কগুলো কনজিকিউটিভ নাম্বার বলে দিলে, হয়তো যে 5টা কনজিকিউটিভ অড নাম্বারের যোগফল এত, তা সবথেকে ছোট কোন অড নাম্বার কোনটা, এই ধরনের যে অঙ্কগুলো, সেইগুলো হচ্ছে প্রবলেমস অন নাম্বার। নেক্সট আরেকটা রেখেছি মিসলেনিয়াস। এটা আমি প্রত্যেকটা চ্যাপ্টার এবং ইভেন গতকাল আমি যে ইয়েটা দিয়েছিলাম, মানে যে 30টা চ্যাপ্টার, সেখানেও দেখবে শেষ যে চ্যাপ্টার, সেখানেও আমি মিসলেনিয়াসটা লিখে রেখেছিলাম। কারণ বিবিধ বিষয়টা হচ্ছে যে নাম্বার সিস্টেমের যে আরও কিছু কিছু অঙ্ক, যেগুলো কোনো হয়তো যে ওপরে যে 9টা ক্যাটাগরি করেছি, এর মধ্যে হয়তো সেটা এলো না, তখন আমরা এটা মিসলেনিয়াসের মধ্যে পড়বো। ঠিক আছে, তো প্রথমে ডিফারেন্ট টাইপস অফ নাম্বার, এটা সম্পর্কে আমরা পড়ব। ডিফারেন্ট টাইপস অফ নাম্বার, অর্থাৎ বিভিন্ন ধরনের সংখ্যা সম্পর্কিত। এখানে আমরা প্রথমেই যেটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডিজিট। অর্থাৎ ডিজিট কি, ডিজিট, ইন্টিজার, এগুলোর মধ্যে না আমাদের অনেক সময় ধারণা কনসেপ্টগুলো গুলিয়ে যায়। সেই কারণে এগুলো ধারণা মানে স্বচ্ছ কনসেপ্ট বা বেসিক কনসেপ্ট না থাকলে কিন্তু খুব মুশকিল। এখন কম্পিটিটিভ পরীক্ষায় অনেক সময় মানে ম্যাথের পাশাপাশি দু একটা এই ধরনের প্রশ্ন ঢুকিয়ে দিচ্ছে, যে ক্ষুদ্রতম ডিজিট কোনটা, বা কোনটাকে ইনসিগনিফিকেন্ট ডিজিট বলা হয়, কোনটাকে সিগনিফিকেন্ট ডিজিট বলা হয়। সুতরাং এইগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা দরকার। ঠিক আছে, তো ডিজিট বা অঙ্ক হলো কোনগুলো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, অর্থাৎ এই 10টাকে আমরা বলি ডিজিট। যাবতীয় সমস্ত সংখ্যাগুলো কিন্তু এই 10টা ডিজিট দিয়েই তৈরি হয়। ঠিক আছে, এর মধ্যে 0কে বলা হয় ইনসিগনিফিকেন্ট ডিজিট। আমি নোট করে দিয়েছি, তোমরা একটু নোট করে নাও। 0কে বলা হয় ইনসিগনিফিকেন্ট ডিজিট, আর বাকি যে 9টা থাকলো সেগুলোকে বলা হয় সিগনিফিকেন্ট ডিজিট। আপাতভাবে 0-এর কোনো মূল্য নেই, আপাতভাবে। সেই জন্য
জন্য শূন্যকে বলা হয় ইনসিগনিফিকেন্ট ডিজিট, আর বাকিগুলোর ভ্যালু আমরা আছে জানি, সেই কারণে সিগনিফিকেন্ট। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা অনেক সময় এগুলো পরীক্ষায় দিয়ে দেয় মোট কতগুলো ডিজিট আছে। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার টোটাল ডিজিট আছে 192টি। তোমরা যদি এগুলো ভেঙে ভেঙে দেখো তাহলে দেখবে 1 আছে 21টা 1 আছে, এর মধ্যে 0 আছে 11টি, আর 2 থেকে 9 পর্যন্ত এই 8টা সংখ্যা আছে 20টা, অর্থাৎ 20 × 8 = 160, দিয়ে টোটাল হচ্ছে 192, অর্থাৎ টোটাল 192টা ডিজিট আছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যায়। তোমরা একটু নোট করে নাও। দেখো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এর আগে আমরা ডিজিট সম্পর্কে জানলাম, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? অখণ্ড যে সংখ্যাগুলো রয়েছে, অখণ্ড সংখ্যা বলতে হোল নাম্বার যেগুলো, মানে 0 থেকে শুরু করে পরপর 1 যোগ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো, আর তার সঙ্গে -1 -2 -3 এইভাবে যে সংখ্যাগুলো পাবো, এই দুটো সংখ্যা মিলিতভাবে তৈরি হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো পূর্ণ সংখ্যাগুলো এই 0 থেকে বড় যে পূর্ণ সংখ্যাগুলো আমরা পাবো, অর্থাৎ 1 2 3 4, এগুলোকে বলা হবে পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। অনেক সময় ম্যাথে আমাদেরকে বলে দেয় যে এক্স একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং দিয়ে ভ্যালু বলে দেয়, দিয়ে এক্সের মান কত। তখন আমরা এই ব্যাপারগুলো নিয়ে, যদি এই ধারণাটা স্বচ্ছ না থাকে তখন ব্যাপারগুলো নিয়ে একটু মুশকিল হয় যে কি বলতে চাইছে, তখন আমরা উত্তরটা অঙ্কটা ক্যালকুলেশন করেও আমরা পারি না। আমি এই বেসিক জিনিসটার উপর জোর দিতে চাইছি। তোমরা যদি এই কনসেপ্টগুলো তোমাদের কাছে ধারণাগুলো স্পষ্ট থাকে, তাহলে তখন যে কোনো ধরনের ম্যাথে এইগুলো হয়তো সরাসরি ম্যাথ, তবে এখন দিচ্ছে, না দেওয়া হয় না, মানে সরাসরি ম্যাথ অনেক সময় নেই বলে এগুলো অনেকেই অ্যাভয়েড করে যায়, পড়ে না, কিন্তু এখন এই ধরনের ম্যাথও দিচ্ছে। যাই হোক, তো পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং 0 এর থেকে ছোট, অর্থাৎ -1 2 3, এগুলোকে বলা হচ্ছে নেগেটিভ ইন্টিজার বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, 0 এমন একটা পূর্ণ সংখ্যা যে এটা ধনাত্মক বা ঋণাত্মক নয়। ঠিক আছে, আর লাস্ট আরেকটা পয়েন্ট লিখেছি, দেখবে যে সবচেয়ে ছোট বা সব থেকে বড় পূর্ণ সংখ্যা আমরা পাবো না, কারণ এটা লিমিটলেস। মানে সব থেকে ছোট তুমি কত বলবে, মাইনাস দিয়ে তো সংখ্যা চলতেই থাকবে, বা সব থেকে বড় সংখ্যা এটা আমরা পাবো না, এটা আমরা বলতে পারি না, অসম্ভব বলা। আর ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে আমরা জেড অক্ষর দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, দেখো নেক্সট হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। আমরা পূর্ণ সংখ্যা যখন বললাম, পূর্ণ সংখ্যা যে বৈশিষ্ট্য, সেখানে বলেছিলাম যে সমস্ত অখণ্ড সংখ্যা এবং তার সঙ্গে -1 -2 -3 এরকম পরপর মাইনাস দিয়ে সংখ্যাগুলো চলতে থাকবে, সেইটা নিয়ে গঠিত হয় ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। তাহলে হোল নাম্বারটা পূর্ণ সংখ্যার মধ্যেই রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে সমস্ত হোল নাম্বার পূর্ণ সংখ্যা, কিন্তু সব পূর্ণ সংখ্যা হোল নাম্বার নয়, কারণ -1 2 3 4 যেটা রয়েছে সেটা নয়। তাহলে সবচেয়ে ছোট হোল নাম্বার কোনটা? সব থেকে ছোট হোল নাম্বার হচ্ছে বা সব থেকে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে, আমি বৈশিষ্ট্যগুলো একটু নোট করে দিয়েছি, তোমরা দেখে নাও। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে 0 থেকে শুরু করে পরপর 1 যোগ করে যে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলি পাওয়া যায় সেগুলিকে বলা হচ্ছে হোল নাম্বার। সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার হলো 0। হোল নাম্বারকে W দ্বারা প্রকাশ করা হয়, যেমন আগেরটা বললাম যে ইন্টিজারকে জেড দ্বারা প্রকাশ করা হয়, এটাকে W দ্বারা প্রকাশ করা হয়। আর প্রথমে এটা বললাম যে সব হোল নাম্বার ইন্টিজার, কিন্তু সব ইন্টিজার হোল নাম্বার নয়, কারণ ওই একটাই যে ঋণাত্মক যে সংখ্যাগুলো ছিল, ঋণাত্মক যে পূর্ণ সংখ্যাগুলো, সেগুলো কিন্তু হোল নাম্বার নয়। দেখো 4 নাম্বার হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, ন্যাচারাল নাম্বারের বাংলা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো বলবো? এর আগে আমরা যেটা হোল নাম্বার পড়লাম, অর্থাৎ অখণ্ড সংখ্যা, ওটা শুরু হচ্ছিল 0 থেকে, কিন্তু স্বাভাবিক সংখ্যা 0 থেকে শুরু হবে না, 1 থেকে, অর্থাৎ 1 থেকে পরপর 1 যোগ করে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে বলবো স্বাভাবিক সংখ্যা। তাহলে বুঝতেই পারছো সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? 1। আর 0 কোনো স্বাভাবিক সংখ্যা নয়। আর স্বাভাবিক সংখ্যাকে আমরা কী দিয়ে প্রকাশ করবো? স্বাভাবিক সংখ্যা দেখো ন্যাচারাল নাম্বার n দিয়ে আমরা প্রকাশ করবো। ঠিক আছে, আমি বৈশিষ্ট্যগুলো লিখে দিয়েছি, তোমরা একটু নোট করে নাও। নেক্সট দেখো 5 নাম্বারে, 5 নাম্বার হচ্ছে ইভেন নাম্বার, মানে হচ্ছে যুগ্ম বা জোড় সংখ্যা। জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো 2 দ্বারা বিভাজ্য সেগুলোকে আমরা বলবো জোড় সংখ্যা, যেমন 2 4 6 8, এগুলো হচ্ছে সবই জোড় সংখ্যা। দুটো জোড় সংখ্যার পার্থক্য কত? 2। আরেকটা জিনিস মনে রাখবে যে সবচেয়ে ছোট জোড় সংখ্যা 2, এটা তো আমাদের মানে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা ধারণা আমাদের ছোটোবেলা থেকেই আছে। নেক্সট হচ্ছে অড নাম্বার, মানে হচ্ছে অযুগ্ম বা বিজোড় সংখ্যা। এই অযুগ্ম যুগ্ম এই টার্ম দুটো মনে রাখবে, অনেক সময় বাংলা পরীক্ষাগুলোতে এই টার্মগুলো দেয়। যেসব সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, যেমন 1 3 5 7, এগুলো তোমরা জানো। আর এখানেও কিন্তু একটা কমন জিনিস রয়েছে যে দুটো জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যার পার্থক্য যেমন 2, দুটো বিজোড় সংখ্যার পার্থক্য 2। ওই জন্য অনেক সময় সেই যখন আমরা অপারেশন বা নাম্বার অন
প্রবলেমস অন নাম্বার অঙ্কগুলো করব, ওখানে আমরা কনজিকিউটিভ একটা নাম্বার পাবো যে পাঁচটি কনজিকিউটিভ অড নাম্বারের যোগফল এত, তখন আমরা একটা এক্স ধরলে তারপরে আমাদেরকে x+2 x+3 এইভাবে x+4 এইভাবে লিখতে হয়, কিন্তু আমরা অনেক সময় x+1 x+2 পরপর করতে থাকি, ফলে এটা ভুল হয়ে যায়। কারণ দুটো জোড় সংখ্যা দুটো বিজোড় সংখ্যা দুটো ক্ষেত্রেই কিন্তু পার্থক্য হচ্ছে 2, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর সবচেয়ে ছোটো বিজোড় সংখ্যা 1, এটা বলার অপেক্ষা রাখে না। দেখো নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। ঠিক আছে, মূলদ সংখ্যা খুব ইম্পর্টেন্ট একটা মানে কনসেপ্ট। এই সম্পর্কে যদি ভালো স্বচ্ছ ধারণা না থাকে, আমরা যখন করণীর অঙ্ক করব সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার কিন্তু করণীয় হয় না, হয় অমূলদ সংখ্যার। আর মূলদ সংখ্যাটার মানে কনসেপ্টটা ক্লিয়ার রাখা দরকার, কারণ অনেক ক্ষেত্রে কাজে লাগে। তো কাকে বলে মূলদ সংখ্যা? যেসব সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ যেখানে p এবং q হচ্ছে পূর্ণ সংখ্যা, p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, অর্থাৎ 2/0 যদি হয়, তার মানে এর ভ্যালু কত হবে? আমরা এর কোনো ভ্যালু বের করতে পারবো না, এটা একটা অনির্দিষ্ট, তাই তো। 0/2 যদি হতো তাহলে 0 হতো, কিন্তু এর ভ্যালু তো জানি না আমরা, এটার ভ্যালু কত আমরা জানি না। সুতরাং এই মানে q কখনোই 0 হবে না, অর্থাৎ যেটা লব, এটাকে আমরা যদি লব বলি তাহলে হর কখনো 0 হবে না। তাহলে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো, যেখানে p এবং q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, সেগুলোকে বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। যেমন 2/3 -1/2, এখানে মাইনাস হতেই পারে, কারণ আমরা বলেই দিচ্ছি যে পূর্ণ সংখ্যা, আমরা জানি পূর্ণ সংখ্যা মাইনাস দিয়ে হয়, ফলে মাইনাসটা এখানে কোনো ফ্যাক্টর না, মাইনাস দিয়েও সংখ্যাগুলো হতে পারে। হ্যাঁ, 2/3 -1/2 বা 4/5 বা শুধু 5। দেখো 5-এর নিচে আমরা কিন্তু 1 লিখতে পারি, সেই হিসেবে আমরা বলতে পারি যে এটা কিন্তু একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, কিন্তু আমরা কখনো কোনো সংখ্যার উপরে 1 লিখতে পারি না। আমি এখানে 2 আছে, উপরে কিন্তু 1 লিখতে পারি না, তাহলে এর ভ্যালুটা কিন্তু আর আগের মতো থাকবে না। কিন্তু আমি যদি 2-এর নিচে 1 লিখি, তার ভ্যালুটা কিন্তু 1ই আছে, অথচ এটা একটা মূলদ সংখ্যা, যেখানে q নট ইকুয়াল টু 0, এখানে q কিন্তু 0 নয়, 1। তাহলে আমরা কি বলতে পারি? যে কোনো সংখ্যাই মূলদ সংখ্যা। এরপরে দেখো একটা জিনিস, যে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। খুব ইম্পর্টেন্ট এটা, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা দেখিয়ে দিলাম, 5, 7 বা -3, এটাও একটা মূলদ সংখ্যা, -5, এগুলোও মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। দেখো 2/3 একটা মূলদ সংখ্যা, কিন্তু এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, এটা কিন্তু একটা ফ্র্যাকশন, এটাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি না। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, কিন্তু সকল মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। 0 যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তার জন্য 0কে আমরা বলতে পারি মূলদ সংখ্যা, অর্থাৎ 0 পূর্ণ সংখ্যা, তাই 0 মূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যাকে q চিহ্ন দ্বারা, q অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। আমি এখানে আর লিখিনি কথাটা, যে তোমরা লিখে নিও, নোট করবে তখন, যে মূলদ সংখ্যাকে q চিহ্ন দ্বারা, q দ্বারা চিহ্নিত করা হয় বা q দ্বারা প্রকাশ করা হয়। দেখো নেক্সট হচ্ছে 8 নাম্বার, হচ্ছে ইরেশনাল নাম্বার, অর্থাৎ রেশনাল নাম্বারের ঠিক উল্টোটা। মূলদ সংখ্যা ওটা ছিল, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অর্থাৎ দেখো ওখানে বলেছিলাম যে মূলদ সংখ্যাকে বলে p/q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়াল টু 0, এর ঠিক উল্টোটা। যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা বলে, যেমন √2, √3, √5 ইত্যাদি। তো আরেকটা জিনিস বলি, যে √0 ইকুয়াল টু কিন্তু 0, ওই জন্য 0 একটা মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে, নেক্সট দেখো মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কাকে বলছে? যে সংখ্যার 1 এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকে না, সেগুলোকে আমরা বলবো মৌলিক সংখ্যা। যেমন এখানে যদি আমরা 3কে ভাঙি, তাহলে 3কে আমরা আর কিছুতেই ভাঙতে পারবো না, 3 একে 3, অর্থাৎ 1 আর 3 হবে মৌলিক সংখ্যা। কিন্তু এখানে যদি আমরা 4কে ভাঙি, তাহলে আমরা কী পাবো? 2, 2 4, অর্থাৎ 1, 2, 4, 3টে সংখ্যা, মানে সেই সংখ্যাটা এবং 1 ছাড়া আরও একটা আমরা উৎপাদক বা ফ্যাক্টর পাচ্ছি 2, তাহলে 4 কিন্তু মৌলিক সংখ্যা নেই। কিন্তু 1, 3, 5, 7 এই ধরনের সংখ্যাগুলো, এইগুলোর কিন্তু সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো ফ্যাক্টর বা উৎপাদক আমরা পাবো না, তাহলে তাকে আমরা প্রাইম নাম্বার বলবো, যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। প্রথম মৌলিক সংখ্যা কোনটি? 2। অনেক সময় 1কে অনেকে মৌলিক সংখ্যা বলে দেয়, কিন্তু 1 মৌলিক সংখ্যা নয়। প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, একমাত্র জোড় মৌলিক সংখ্যা, অনেক সময় পরীক্ষায় দেয় একমাত্র জোড় মৌলিক সংখ্যা। এগুলো খুব বেসিক ধারণা, বেসিক কনসেপ্ট, কনফিউজ করার জন্য দেয়। আর পরপর দুটো মৌলিক সংখ্যা হচ্ছে 2 এবং 3। কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরি পরীক্ষা একটা সময় একটা বড় ফ্যাক্টর, ঠিক আছে। তো আমরা এই বেসিক কনসেপ্টগুলো জানা থাকলেও কিছু কিছু জিনিস আমাদেরকে মাথায় মানে মুখস্থ করে রাখতে হবে,
যেমন অনেক সময় পরীক্ষায় দেয় 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে, বা 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত। এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমাদের এই ছকটা কিন্তু মনে রাখতে হবে। এটা কিছুই না, খুব সহজে একটু আমরা যদি মনে রাখি, নোট করে রাখি, চোখে একবার পড়ে তাহলেই মনে থাকবে। এটা যে মুখস্থ করতে হবে তা নয় কিন্তু। যেমন 1 থেকে 10 পর্যন্ত 4টে মৌলিক সংখ্যা আছে, কী কী? 2, 3, 5, 7। 11 থেকে 20 পর্যন্ত আছে 4টে। 21 থেকে 30 পর্যন্ত আছে 2টো। 31 থেকে 40 পর্যন্ত আছে 2টো। আর 41 থেকে 50 পর্যন্ত 3টে। টোটাল 15টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 50 পর্যন্ত। দেখো, টেস্ট অফ প্রাইম নাম্বার, মানে প্রাইম নাম্বার কীভাবে টেস্ট করবে, এরকম অনেক সময় পরীক্ষায় প্রশ্ন থাকে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার। এরকম 4টে সংখ্যা দেওয়া আছে, এদের মধ্যে কোনটা প্রাইম নাম্বার। এবার এত তো প্রাইম নাম্বার মনে রাখা সম্ভব নয়, 1 থেকে 50 পর্যন্ত আমরা মনে রাখলাম, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা কি পদ্ধতি অ্যাপ্লাই করব। দেখো, এটা একটা শর্টকাট পদ্ধতি আছে। পদ্ধতিটা হলো যে সংখ্যাটা মৌলিক সংখ্যা সেই সংখ্যার কাছাকাছি আমরা বর্গমূলের সংখ্যা বের করব। তাই 119-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত হবে? আমরা যদি 11 করি 121, তাহলে 121 মানে 11, তাই তো। 119-এর কাছাকাছি সংখ্যা হচ্ছে 121। 121-এর বর্গমূল করলে পাবো আমরা 11। এই 11-র আগে যে মৌলিক সংখ্যাগুলো আছে আমরা সেই সংখ্যাগুলো লিখব। 11 আগে মৌলিক সংখ্যা কী কী আছে? 2, 3, 5, 7 আর 11। এই সংখ্যাগুলো দিয়ে শুধুমাত্র দেখব 119কে বিভাজ্য হচ্ছে কি না। আর কোনো সংখ্যা আমার দেখার দরকার নেই। আমি 1, 2, 3, 4, 5, 6 মানে 119কে কত দিয়ে ভাঙছে এইভাবে আমি যদি হ্যাপাজারলি পরপর করতে থাকি তাহলে কিন্তু আমি এই যে 4টে সংখ্যা আছে 4টে সংখ্যা করে আমাকে অ্যান্সার বের করতে 2-3 মিনিট লেগে যাবে, যেটা কম্পিটিটিভ পরীক্ষায় সম্ভব নয়। তাহলে কিভাবে করব? এইভাবে আমরা দেখে নেব যে কাছাকাছি কোনো সংখ্যা যেটা বর্গ হবে, এর কাছাকাছি কোনো বর্গ সংখ্যা দেখব, তার বর্গমূল করব। সেই বর্গমূলের আগে যতগুলো মৌলিক সংখ্যা আছে সেই মৌলিক সংখ্যাগুলো দিয়ে যদি এটা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা মৌলিক সংখ্যা নয়, আর যদি বিভাজ্য না হয় তাহলে এটা মৌলিক সংখ্যা। দেখো 2 দিয়ে এবার কি এই বিভাজ্যতার নিয়মগুলো আমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে, যেটা আমি এরপরে যখন নাম্বার সিস্টেম চ্যাপ্টারই একটা ভাগ করেছি দেখবে ডিভিশন রিলেটেড ম্যাথ, সেই তখন আমি ডিভাইজিবিলিটি সম্পর্কে ডিটেলে বলবো। তো এখানে আমি দেখো তবু বলে দিই। দেখো 119 2 দিয়ে বিভাজ্য হবে না, 3 দিয়ে হবে না, কারণ 3 দিয়ে বিভাজ্য 9, 10, 11 হবে না, 5 দিয়ে তো হবে না, 7 দিয়ে দেখো 7 থেকে 7 49, 7 7 49, তাহলে এটা বিভাজ্য হচ্ছে, তাহলে এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এটা বিভাজ্য হচ্ছে অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয়। নেক্সট দেখো 187 কাছাকাছি কি হতে পারে? 13 13 169, 14 14 196, তাহলে 14-র আগে মৌলিক সংখ্যা কী কী আছে? 2, 3, 5, 7 আর 11 13। দেখো কোনটা দিয়ে বিভাজ্য হচ্ছে? 2 দিয়ে হবে না, 3 দিয়ে দেখো 7 থেকে 8, 8 থেকে 9, 9 আর 7 যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখো 7 2 14 47 যাবে না, 11 দিয়ে দেখো 11 একে 11, 11 7 77, অর্থাৎ এটাও বিভাজ্য হচ্ছে মানে এটা মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, এটাও বিভাজ্য হচ্ছিল, মৌলিক সংখ্যা নেই। 247-247-এর কাছাকাছি বর্গ সংখ্যা কত পাবো আমরা? 256, তাই তো। 16, তাহলে 16-র আগে মৌলিক সংখ্যা কী কী পাবো? 256 মানে হচ্ছে যে 256 মানে হচ্ছে 16, তাহলে 16-র আগে মৌলিক সংখ্যা আমরা কী কী পাবো? 2, 3, 5, 7, 11, 13। দেখো এই সংখ্যাগুলো দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা? 247, 2 হবে না, 3 দিয়ে দেখো 4 আর 2 6, 7 হবে না, 5 দিয়ে হবে না, 7 দিয়ে দেখো 7 3 21 হবে না, 11 দিয়ে দেখো 11 2 22 হবে না, 13 দিয়ে দেখো 13 একে 13 আর থাকছে এদিকে 13 একে 13 1 117, 13 9 117, অর্থাৎ এটাও বিভাজ্য হচ্ছে মানে এটাও মৌলিক সংখ্যা নয়। নেক্সট বড় থাকলো 349-349-এর কাছাকাছি 361। ঠিক আছে, 361-এর বর্গমূল মানে 19, তাহলে 19 আগে মৌলিক সংখ্যা আমরা কী কী পাবো? 2, 3, 5, 7, 11, 13, 17। ঠিক আছে, দেখো 2 দিয়ে যাবে না কারণ শেষেরটা বিজোড় সংখ্যা, 3 দিয়ে দেখো 3, 9 যাবে, 4 যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে দেখো 7 7 3 7 4 28, 5 59 যাবে না, 11 দিয়ে দেখো 11 3 33 যাবে না, 13 দিয়ে দেখো 13 2 26 26 26 26 4 8 89 যাবে না, 17 দিয়ে দেখো 17 2 34 যাবে না, তাহলে এটা কোনোটা দিয়ে বিভাজ্য হচ্ছে না অর্থাৎ এটা মৌলিক সংখ্যা। তাহলে অ্যান্সার কী হবে? ডি। তাহলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রাইম নাম্বার? অ্যান্সার হবে ডি। ঠিক আছে, এইটা পুরো প্রাইম নাম্বার কীভাবে বের করার পুরো একটা প্রসেস, সেই কারণে এটা একটু দেরি হলো। দেখো আমরা যে সংখ্যা সম্পর্কে কনসেপ্টগুলো পড়ছিলাম, কনসেপ্ট অফ ডিফারেন্ট নাম্বারস, এটাই লাস্ট যৌগিক সংখ্যা। এর আগে আমরা পড়লাম মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা ঠিক উল্টোটাই হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যায় কী ছিল? যে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক থাকবে না, কিন্তু যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক থাকবে, সেগুলোকে আমরা বলবো যৌগিক সংখ্যা। যেমন 4কে আমরা যদি ভাঙি আমরা পাবো 2 2 4, তার মানে 1 2
4, আমরা দুইটা দেখো পাচ্ছি 1 এবং সেই সংখ্যাটা ছাড়াও আমরা এক্সট্রা একটা উৎপাদক পাচ্ছি। কিংবা আমরা যদি 12কে ভাঙি 2 6 12, 2 3 6, তাহলে আমরা এখানে কী পাচ্ছি 1 2 3 6 12, অর্থাৎ 12 এবং 1 ছাড়াও আমরা আরও অনেকগুলো উৎপাদক পাচ্ছি। তাহলে এইগুলোকে আমরা কী বলবো, যৌগিক সংখ্যা বা কম্পোজাইট নাম্বার। পরীক্ষায় অনেক সময় দেয় যে সবচেয়ে ছোট কম্পোজাইট নাম্বার কোনটা। সবচেয়ে ছোট কম্পোজাইট নাম্বার হচ্ছে 4, কেননা 1 2 3, 1 তো মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কোনোটাই নয়, 2 এবং 1 ছাড়া কোনো উৎপাদক থাকে না, 3 এবং 1 ছাড়া কোনো উৎপাদক থাকে না, তাহলে 2 এবং 3, 1 তো নয়ই, তাহলে 2 3ও নয়, তাহলে প্রথম সবচেয়ে ছোট ক্ষুদ্রতম কম্পোজাইট নাম্বার বা যৌগিক সংখ্যা হচ্ছে 4। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, কারণ তোমরা যত চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তত আমার উৎসাহ বাড়বে এবং আমি আরও যথেষ্ট পরিশ্রম করে তোমাদের জন্য আমি অনেক ভিডিওস প্রোভাইড করব। থ্যাংক ইউ।